স্বাধীন রাষ্ট্রের মুখোশ পরে আছে আরব দেশগুলো। মুসলিম বিশ্বের শক্তি, ঐক্য ও গৌরবের কথা বলতে গেলে অনেকের চোখে প্রথম ভেসে ওঠে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর নাম। একসময় এখান থেকেই ইসলামের বাণী বিশ্বে ছড়িয়ে পড়েছিল, জন্ম নিয়েছিল বীরত্ব, জ্ঞান ও সভ্যতার অসংখ্য অধ্যায়। কিন্তু সেই ইতিহাস আজ অতীতের পাতা। আরব রাষ্ট্রগুলোর বড় অংশ এখন নিজস্ব ঐতিহ্য ও মর্যাদা ভুলে পশ্চিমা শক্তির ছায়াতলে নত হয়ে আছে। এই পতনের শেকড় খুঁজে পাওয়া যায় প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে। ওসমানী সাম্রাজ্যের পতনের পর যে আরব রাষ্ট্রগুলোর জন্ম হয়েছিল, তার পেছনে মূল চালিকা শক্তি ছিল পশ্চিমা সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা। সেই রাষ্ট্রগুলো জনগণের ইচ্ছা বা স্বাধীনতার স্বপ্ন পূরণের জন্য তৈরি হয়নি, বরং উপনিবেশিক শক্তির আধিপত্য বজায় রাখার জন্যই তাদের গড়া। ১৯১৮ সালে ওসমানী শাসনের পতনের পর মধ্যপ্রাচ্যে ব্রিটিশ প্রভাব দ্রুত দৃশ্যমান হয়। ব্রিটিশ ভারতের এক উচ্চ পদস্থ কর্মকর্তা তখন স্বীকার করেছিলেন, পুরনো নীতি আর কার্যকর নয়, নতুন লক্ষ্য পূরণে নতুন পথ নিতে হবে। তার ভাষায়, এর জন্য দরকার আরব মুখোশ, যা আগের পরিকল্পনার তুলনায় অনেক বেশি মজবুত হবে এবং দীর্ঘস্থায়ীভাবে ব্রিটিশ স্বার্থ রক্ষা করবে। ব্রিটিশ সাম্রাজ্যের হয়ে কাজ করা অনেক কর্মকর্তা, যেমন টি.ই. লরেন্স, বিশ্বাস করতেন যে তারা আরবদের স্বাধীনতা অর্জনে সাহায্য করেছেন, কিন্তু বাস্তবে তাদের ভূমিকা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থ রক্ষা করা। এদিকে আধিপত্য অক্ষুণ্ণ রাখা, অন্যদিকে নতুন স্বাধীনতা প্রদানের ভান করা। এই আরব মুখোশ ছিল আসলে পরোক্ষ শাসন, এর নতুন সংস্করণ, যা ব্রিটিশরা আগেই আফ্রিকায় ব্যবহার করেছিল। মূল উদ্দেশ্য ছিল যে কোনো প্রকৃত স্বাধীনতার উদ্যোগ দমন করে স্থানীয়দের হাতে শাসনের ভার দেওয়া, কিন্তু নিয়ন্ত্রণ রাখা নিজেদের হাতে। ১৯১৬ সালে ব্রিটিশরা ওসমানীদের বিরুদ্ধে হাশিমি নেতা শরীফ হোসাইন ইবনে আলীকে সমর্থন দেয় এবং আরব বিদ্রোহে উস্কে তোলে। তাদের প্রতিশ্রুতি ছিল ফিলিস্তিনি সহ বৃহৎ একটি স্বাধীন আরব রাষ্ট্র, কিন্তু গোপনে ব্রিটিশ ও ফরাসিরা সাইক্স-পিকোকে চুক্তির মাধ্যমে আরব ভূখণ্ড নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছিল, যা সেই প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত। ১৯১৭ সালে আসে বেলফোর ঘোষণা, ফিলিস্তিনে একটি ইহুদি জাতির আবাস গঠনের পক্ষে ব্রিটিশ সমর্থন। সে সময় ইহুদিরা ছিল সংখ্যালঘু, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আরবদের অধিকারকে সম্পূর্ণ উপেক্ষা করে ঘোষণায় তাদের ইহুদি বহির্ভূত সম্প্রদায় হিসেবে উল্লেখ করা হয়। মার্কিন কৌশলে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের আধিপত্যের কেন্দ্রবিন্দু করা হয়েছে। ক্যাম্প ডেভিড চুক্তি, অসলো চুক্তি, এমনকি সাম্প্রতিক আব্রাহাম চুক্তি সবই মূলত আত্মসমর্পণের সমঝোতা। এসবের আড়ালে আরবরা একের পর এক ছাড় দিয়েছে আর ইসরায়েল দখল বিস্তৃত করেছে। আজও গাজা, লেবানন ও ইয়েমেনে প্রতিরোধ অব্যাহত আছে। এই প্রতিরোধেই দেখিয়ে দিচ্ছে সব আরব নেতা পশ্চিমা আধিপত্যের মুখোশ পরে নেই, কিন্তু যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ আরব শাসকরা এই প্রতিরোধকে উপেক্ষা করেন, দমন করেন বা দুর্বল করে দেন। কেউ কেউ ইসরায়েলি দখলদারিত্বে বিনিয়োগ করতেও দ্বিধা করেন না। দ্বিতীয় প্রজন্মের এই মুখোশের মূল নকশা ব্রিটিশ আমলের মতোই, তবে এবার যুক্ত হয়েছে তেলের অর্থ, পশ্চিমে পুনঃবিনিয়োগের শর্ত। বর্তমানে আরব শাসকরা অনেক সময় নিজেদের কিছুটা স্বাধীনতার ভান দেন, কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্রের স্বার্থে, বিশেষত ফিলিস্তিন প্রশ্নে তারা জনগণের বিপরীতে অবস্থান নেন। গাজায় চলমান গণহত্যা, ইসরায়েলি দখলদারিত্ব এবং পশ্চিমা দ্বিচারিতার বিরুদ্ধে জনমনে জমতে থাকা ক্ষোভ হয়তো একদিন এই মুখোশ ছিঁড়ে ফেলবে। তখনই বোঝা যাবে আরবদের মুখোশ টিকে রাখার সময় ফুরিয়েছে, নাকি তারা আবারও ইতিহাসের সেই গৌরবময় পথে ফিরতে পারবে। আজ আরব জাতীয়তাবাদ প্রায় বিলুপ্ত, কিন্তু আরব মুখোশ এখনো অটুট। ইতিহাস স্পষ্ট করে বলছে, এই মুখোশ কখনো জনগণের মুক্তি আনে না, বরং মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু উপনিবাস যেমন শেষ হয়েছে, এই মুখোশও চিরকাল টিকবে না। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে আছি আমি সুমনা সোমা। ওয়ার্ল্ড ভিউজ।